চীনের অগ্নিঝরা প্রদর্শনী, সামরিক শক্তিতে নতুন বিশ্ব শক্তি, একটা কুচকাওয়াজ, একটা মঞ্চ, আর সেখানে যেন পুরো বিশ্বের সামনে দাঁড়িয়ে গেল ভবিষ্যতের যুদ্ধ। ৩ সেপ্টেম্বর বেইজিং, চীনের সামরিক শক্তির প্রদর্শনীতে চোখ ধাঁধিয়ে গেল বিশ্ব। প্রশ্ন উঠল, চীন কি সামরিক সক্ষমতায় সবাইকে ছাড়িয়ে যাচ্ছে? বহু বছর ধরে পশ্চিমা দেশগুলো নিজেদেরকে সান্ত্বনা দিত, চীন শুধু নকল করে, মেধাসত্ব চুরি করে সরকারি অনুদানের ভরসায় টিকে আছে। কিন্তু আজকের বাস্তবতা অন্য। রোবোটিক্স, সৌরশক্তি, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনকি উচ্চগতির রেল, এসব জায়গায় চীন এখন উদ্ভাবনের শীর্ষে। আর সামরিক প্রযুক্তিতে সেখানেও চীন এখন নেতা, অনুসারী নয়। কুচকাওয়াজে দেখা গেল নতুন প্রজন্মের বিমানবাহী জাহাজ, যার পরবর্তী সংস্করণ হতে পারে পারমাণবিক শক্তিচালিত সুপার ক্যারিয়ার, যুক্তরাষ্ট্রের জেরাল্ড ফোর্ড শ্রেণীর সমকক্ষ। প্রদর্শিত হল 4 ধরনের লয়াল উইংম্যান ড্রোন, স্টেলথ প্রযুক্তির মনুষ্যবিহীন বিমান, যেগুলো মূল বিমানের সঙ্গে উড়ে যুদ্ধ করে। সামনের সারিতে এলো জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে ভূমিতে আঘাত হানার মিসাইল, পানির নিচে লুকিয়ে থাকা সাবমেরিন, আর নতুন টর্পেডো। এ যেন ভবিষ্যতের যুদ্ধের এক ঝলক। চীনের সামরিক শিল্পখাত পর্যবেক্ষকরা বলছেন, এবছর শুধু কুচকাওয়াজ নয়, আরও অনেক কিছুই উদ্বেগ বাড়িয়েছে। ডিসেম্বরে দেখা গেল নতুন স্টিলথ কমব্যাট বিমানের গোপন পরীক্ষা। জানুয়ারিতে ধরা পড়ল অনন্য এক শক্তিচালিত বার্জ, যা হঠাৎ করে শত্রুর উপকূলে সাঁজোয়া যান নামাতে সক্ষম। ফেব্রুয়ারিতে চীনা যুদ্ধজাহাজের বহর ঘুরে এলো দূরের অস্ট্রেলিয়ার চারপাশে। আর সম্প্রতি স্যাটেলাইট ছবি দেখালো বেইজিংয়ের বাইরে উঠছে পেন্টাগনের চেয়ে 10 গুণ বড় এক সামরিক কমান্ড সেন্টার। তাহলে কি চীন সরাসরি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চাইছে? মজার ব্যাপার হলো, এখনও তারা একে বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের প্রস্তুতি বলছে না। তাদের লক্ষ্য মূলত আশপাশের এলাকা, বিশেষ করে তাইওয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে নিয়ন্ত্রণে আনা। তাদের এখনও বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটির মতো কোনো জোট বা সামরিক নেটওয়ার্ক নেই। আন্তঃমহাদেশীয় বোমারু বিমান মোতায়েন করতেও সময় লাগবে। কিন্তু এমন সীমাবদ্ধতার ভেতর থেকেও তারা দেখাচ্ছে এক অভূতপূর্ব উত্থান। 1990-এর দশক থেকে শুরু হওয়া আধুনিকীকরণ আজ নিয়ে এসেছে অদ্ভুত এক সত্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো সেনাবাহিনী এত দ্রুত রূপান্তরিত হয়নি। চীন এখন ডজন ডজন ব্লু ওয়াটার যুদ্ধজাহাজের মালিক, আকাশে জ্বালানি ভরার বিশাল বহর গড়ে তুলছে, বিশ্বজুড়ে দ্রুত সেনা পরিবহনের জন্য কৌশলগত বিমান বহর তৈরি করছে। চীনের কুচকাওয়াজ শুধু অস্ত্র প্রদর্শনী নয়, এক ঘোষণা, আমরা নকল করি না, আমরা তৈরি করি, আমরা নেতৃত্ব দিই। বাস্তবতা হলো, যেখানে একসময় যুক্তরাষ্ট্র এককভাবে রাজত্ব করত, সেখানে এখন দাঁড়িয়ে যাচ্ছে চীন। প্রশান্ত মহাসাগরের ঢেউ গর্জে উঠছে নতুন শক্তির আওয়াজে। বিশ্ব তাকিয়ে আছে, প্রশ্ন করছে, চীন কি সামরিক সক্ষমতায় সবাইকে ছাড়িয়ে যাচ্ছে? মরুভূমির অন্ধকারে গর্জে উঠল ইরানের প্রতিরোধ। রাত ছিল নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতা ভেঙে গেল গুলির শব্দে। বিস্ফোরণের আলোয় আকাশ লাল হয়ে উঠল। পাকিস্তান সীমান্ত ঘেঁষা সিস্তান বালুচিস্তান প্রদেশের মরুভূমিতে শুরু হলো এক সিনেম্যাটিক যুদ্ধ। অদৃশ্য শত্রু, দৃশ্যমান প্রতিরোধ। একটি সশস্ত্র গোষ্ঠী চুপিসারে প্রবেশ করেছিল ইরানের সীমান্তে। তাদের হাতে RPG-7 রকেট লঞ্চার, আধুনিক রাইফেল M4 আর M16, গ্রেনেড, বিস্ফোরক। মিশন একটাই, ইরানের ভেতরে একটি বড় হামলা চালানো। কিন্তু তারা জানত না, ইরান আগে থেকেই অপেক্ষায় ছিল। সংঘর্ষ, 6 জনের পতন। ঘণ্টাব্যাপী গোলাগুলি, বিস্ফোরণ আর ধোঁয়ার মধ্যে শেষ পর্যন্ত দাঁড়িয়ে রইল ইরানের পতাকা। 6 জন বন্দুকধারী মাটিতে লুটিয়ে পড়ল। সবাই অ-ইরানি, সবাই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যুক্ত বলে দাবি তেহরানের। তাদের পরিকল্পনা ভেস্তে গেল, ধ্বংস হলো তাদের অস্ত্র ভাণ্ডার, জব্দ হলো মোটরসাইকেল, গাড়ি আর যোগাযোগের সরঞ্জাম। তবে এই লড়াই ছিল একতরফা নয়। 3 জন ইরানি নিরাপত্তা সদস্য আহত হন, কিন্তু তাদের ত্যাগেই রক্ষা পেল দেশ, রক্ষা পেল সীমান্ত। মোসাদের ছায়া। ইরান সরাসরি প্রমাণ দেখায়নি, তবু গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এই সন্ত্রাসীদের প্রশিক্ষণ আর কৌশল মোসাদের পরিচিত ধারা মেনে চলে। পূর্বের হামলাগুলির সাথে অদ্ভুত মিল পাওয়া গেছে। প্রশ্ন একটাই, ইসরায়েলের হাত কি সত্যিই এতদূর প্রসারিত?
এটুকু পরিষ্কার, ইরানের বিরুদ্ধে যে অদৃশ্য যুদ্ধ চলছে তার নেপথ্যে আছে এক ভয়ঙ্কর শত্রু, ভূগর্ভস্থ গোপন ঘাঁটি। এই অভিযানের পাশাপাশি ইরানি বাহিনী ভেঙে দিয়েছে একাধিক ভূগর্ভস্থ ড্রোন সাইট, যেখানে নাকি তৈরি হচ্ছিল শত্রুর গোপন অস্ত্রভাণ্ডার। শুধু তাই নয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ধরা পড়েছে কয়েকজন কথিত মোসাদ এজেন্টও। প্রতি গ্রেপ্তারের সাথে পর্দা সরছে, উন্মোচিত হচ্ছে শত্রুর গোপন নেটওয়ার্ক। এ যেন বাস্তবের মধ্যে গুপ্তচর বৃত্তির থ্রিলার সিনেমা। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কেন্দ্রবিন্দু। এই অঞ্চলে মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে। IRNA জানিয়েছে, অভিযানে নিহত গোষ্ঠীর সিয়নবাদী চরিত্র সম্পর্কিত নথি উদ্ধার হয়েছে এবং তারা ইরানের পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল। প্রতিবেদনে বলা হয়, অভিযানে টার্গেট করা মূল অপারেশন টিমের সদস্য ছিল 7 জন অ-ইরানি সন্ত্রাসী, তবে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। প্রেক্ষাপট: প্রতিশোধের আগুন। জুনে ইসরায়েল ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল। তারপর থেকেই ইরানের ভেতরে ইসরায়েলি এজেন্ট শিকার অভিযান তীব্রতর হয়েছে। বার্তা স্পষ্ট, যেই হোক যেখানেই হোক, ইরান প্রতিশোধ নেবে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, দেশটির কাছে এখন পূর্ববর্তী প্রজন্মের তুলনায় অধিক ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল পুনরায় কোনো আগ্রাসন চালালে জবাবে নতুন এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। হঠাৎ ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা, ইরাকে নতুন অস্থিরতার আভাস। মধ্যপ্রাচ্যের রাত এখন আরও ঘন, আরও রহস্যময়। পশ্চিম ইরাকের মরুভূমিতে হঠাৎ করেই কাঁপন ধরিয়েছে এক সিদ্ধান্ত। গুরুত্বপূর্ণ ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা। আইন আল আসাদ আর রাজধানী বাগদাদের ভিক্টোরিয়া ঘাঁটি, যেখানে বছরের পর বছর ধরে মার্কিন আধিপত্যের ছায়া ঘনীভূত ছিল, সেখান থেকেই শুরু হলো দ্রুত সেনা সরানো। প্রাথমিক পরিকল্পনা ছিল ধীরে ধীরে 2025 সালের সেপ্টেম্বর নাগাদ মার্কিন সেনারা বিদায় নেবে ইরাক থেকে। কিন্তু হঠাৎ কেন এমন তাড়াহুড়ো? কেন আগাম সময়সূচি ভেঙে রাতারাতি গুটিয়ে নেওয়া হচ্ছে শক্তিশালী সেনা উপস্থিতি? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, নির্দেশ এসেছে বাগদাদে মার্কিন দূতাবাস থেকেই। কেউ যাচ্ছে উত্তর ইরাকের কুর্দি অঞ্চল এরবিলে, আবার কাউকে পাঠানো হচ্ছে প্রতিবেশী এক আরব দেশে। নতুন চাপ, নতুন সমীকরণ। এ পদক্ষেপ শুধু সেনা সরানো নয়, বরং এক বড় ভূ রাজনৈতিক বার্তা। বিশ্লেষকরা বলছেন, এর মধ্যেই প্রকাশ পাচ্ছে নতুন বার্তা। যুক্তরাষ্ট্র যেন বুঝতে পারছে, ইরাকে তাদের উপস্থিতি দিন দিন আরও ভঙ্গুর হয়ে যাচ্ছে। এদিকে ইরাকের সংসদে শুরু হয়েছে উত্তপ্ত বিতর্ক। অনেকেই দাবি করছেন, আমাদের সেনারা এখন নিজেরাই যথেষ্ট শক্তিশালী, বিদেশি বাহিনীর দরকার নেই। ইরাকের শক্তির উত্থান। বছরের পর বছর যুদ্ধ রক্তপাত অবসানের পর ইরাকি সেনারা এখন দাঁড়িয়ে গেছে নতুন দৃঢ়তায়। ইসলামী প্রতিরোধ গোষ্ঠীগুলো আগের চেয়ে শক্তিশালী। বাগদাদের রাস্তায় শোনা যাচ্ছে একটি স্লোগান, বিদেশি সৈন্য বিদায় নাও। ইরাকি বাহিনী এখন শুধু নিজের মাটি নয়, রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা করতে চাইছে নিজেদের হাতে। ইরানের ছায়া শক্তি। অন্যদিকে সীমান্তের ওপারে বসে সব নজর রাখছে ইরান। ইরান দীর্ঘদিন ধরেই ইরাকে প্রভাব বিস্তার করে আসছে। রাজনীতি থেকে শুরু করে সেনা কৌশল, সর্বত্রই তাদের প্রভাব সুস্পষ্ট। হিজবুল্লাহ ও অন্যান্য মিলিশিয়া গোষ্ঠীগুলোর পেছনে ইরানের সরাসরি সমর্থন থাকায় এখন তারা মার্কিন উপস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ। অনেক বিশ্লেষক মনে করছেন, মার্কিন সেনাদের হঠাৎ গুটিয়ে নেওয়া আসলে ইরানের বাড়তে থাকা প্রভাবেরই নিদর্শন। ভাবুন তো, আইন আল আসাদ ঘাঁটির মরুভূমিতে ধুলো উঠছে, একের পর এক সামরিক যান গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছে। আকাশে ঘুরছে হেলিকপ্টার, মাটিতে তাক করা ইরাকি সৈন্যদের চোখে ঝলক দিচ্ছে নতুন আত্মবিশ্বাস। দূরে দাঁড়িয়ে আছে কিছু সাধারণ মানুষ, তাদের মুখে এক অদ্ভুত হাসি, যেন বলছে, এ মাটি এবার সত্যিই আমাদের। এখন প্রশ্ন উঠছে, হঠাৎ এমন তাড়াহুড়ো করে যুক্তরাষ্ট্র কি বার্তা দিতে চাইছে? তারা কি সত্যি ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে, নাকি প্রস্তুতি নিচ্ছে আরও বড় সংঘাতের? একদিকে ইরাক ও ইরান জোট বেঁধে শক্তি বাড়াচ্ছে, অন্যদিকে ওয়াশিংটনের অপ্রত্যাশিত সিদ্ধান্ত নতুন রহস্য উস্কে দিচ্ছে।
এক কথায় ইরাকের ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঘুঁটি এবার আরও জটিল হয়ে গেল। গাজার পুরো নিয়ন্ত্রণ নেবেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন ঘোষণা দিতেই ইসরায়েলি যেন আগুন জ্বলে উঠেছে। রাজধানীর রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে বিক্ষোভে, সরকারের বিরুদ্ধে স্লোগানে কাঁপছে শহর। এদিকে আন্তর্জাতিক মহল থেকেও আসছে ধাক্কা। একে একে মিত্র দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, যেন চারদিক থেকে কোণঠাসা নেতানিয়াহু। কিন্তু সবথেকে বড় ধাক্কা এসেছে ভেতর থেকে। নিজ দেশের সেনাপ্রধানই আর তাঁর পাশে নেই। ইয়াল জামির, ইসরায়েলের সামরিক শক্তির এই অভিভাবক, প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন গাজা দখলের পরিকল্পনা আত্মঘাতী, বরং তিনি চান জিম্মি বিনিময়ের মাধ্যমে সমাধান খুঁজে বের করতে। এখান থেকেই শুরু হয়েছে ভয়ঙ্কর জল্পনা। তবে কি সেনাপ্রধানই নামবেন রাজনৈতিক ময়দানে? সেনাদের অসন্তোষ। যুদ্ধের মাঠে ক্লান্ত ভাঙা মনোবল নিয়ে দাঁড়িয়ে আছে ইসরায়েলি সেনারা। 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতে শত শত সেনা প্রাণ হারিয়েছে। কেউ কেউ হতাশায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। যুদ্ধ চালিয়ে যাওয়ার আগ্রহ যেন প্রতিদিন ক্ষয়ে যাচ্ছে। অনেক সেনা সরাসরি বলেই ফেলেছেন, গাজা দখল করতে চাইলে চাই দানবীয় শক্তি। হাজার হাজার সৈন্য নামিয়েও সেটা সহজ নয়। তবু নেতানিয়াহু যেন শুনতেই চান না, বরং তিনি নতুন করে 60,000 রিজার্ভ সেনাকে ডাক দিয়েছেন। সেপ্টেম্বরেই তাদের রিপোর্ট করতে হবে। কিন্তু সেনাপ্রধান ইয়াল জামির দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন, সমাধান যুদ্ধ নয়, সমাধান হলো আলোচনায়। এ এক ভয়ঙ্কর বার্তা। সরকারের সঙ্গে সেনাবাহিনী টানাপোড়েন এবার প্রকাশ্যে। অভ্যুত্থানের গুঞ্জন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইসরায়েলে কি তবে সামরিক অভ্যুত্থান ঘটতে যাচ্ছে? ইতিহাস বলছে দেশটি সবসময় ডেমোক্রেটিক কাঠামো আঁকড়ে ধরেছে, কিন্তু এখন যখন সেনাবাহিনী ও সরকারের মধ্যে আস্থার সেতু ভেঙে পড়ছে, তখন গুঞ্জনই স্বাভাবিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরাসরি অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম, কারণ শক্তিশালী ডিপ টেস্ট এই পরিস্থিতি সামাল দিতে মরিয়া। সেনাপ্রধানও সরাসরি ক্ষমতা দখলের কথা ভাবছেন না। তবে ঝুঁকি অন্য জায়গায়। নেতানিয়াহুকে হয়তো অন্যভাবে সরিয়ে দেওয়া হতে পারে। হত্যা, হঠাৎ পদত্যাগ, কিংবা আগাম নির্বাচন। সম্ভাবনার খেলা এখন যে কোনো দিকে মন নিতে পারে। একদিকে রাস্তায় বিক্ষোভ করা ইসরায়েলিরা, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে ক্লান্ত সৈন্যরা। মাঝখানে দাঁড়িয়ে আছেন নেতানিয়াহু, নিজের ভবিষ্যৎ আঁকড়ে ধরা এক নেতা। তার সামনে শুধু গাজার মানচিত্র নয়, সামনে রয়েছে রাজনৈতিক টিকে থাকার লড়াই। অভ্যুত্থান হোক বা না হোক, স্পষ্ট হচ্ছে একটাই সত্য, ইসরায়েল এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে গেছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত নির্ধারণ করবে দেশটির ভবিষ্যৎ। গাজার মাটিতে অগাস্টের আকাশ, ভোরের নিস্তব্ধতা। ঠিক তখনই যেন বাজ পড়ে যায়। খান ইউনিসের দক্ষিণে ইসরায়েলি সেনাদের এক শিবির হঠাৎ করেই কেঁপে ওঠে। সুড়ঙ্গের অন্ধকার গলিপথ থেকে আলোয় বেরিয়ে আসে 18 জন আল কাসম যোদ্ধা। গর্জন তোলে মেশিন গান, ধ্বংস ডেকে আনে রকেট চালিত গ্রেনেড। আর সেই মুহূর্তেই শুরু হয় গাজার ইতিহাসের এক অনিবার্য নাটক, এক মহাকাব্যিক আকস্মিক আক্রমণ। এ যেন আগুনের বৃষ্টি। ইস্পাতের মেরকাভা 4 ট্যাঙ্কগুলো লক্ষ্য করে ছুটে যায় সুয়াদ বিস্ফোরক। আঘাত হানে আল ইয়াসিন 105 শেল। যেন ইসরায়েলি অস্ত্রের অহংকার ভেঙে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে আসে প্রতিটি গুলি, প্রতিটি গোলা। আশপাশের ভবন যেখানে আশ্রয় নিয়েছিল ইসরায়েলি সেনারা, সেখানেও হামলার ঝড়। কক্ষ থেকে কক্ষে, দেয়াল থেকে দেয়ালে আল কাসামের যোদ্ধারা ঢুকে পড়ে। হাতবোমা, হালকা অস্ত্র, মেশিন গান, প্রতিটি শব্দই যেন প্রতিশোধের প্রতিধ্বনি। তারপর সেই দৃশ্য, এক ফিলিস্তিনি যোদ্ধা নিজের শরীরকে বানিয়ে নিলেন বিস্ফোরণের অগ্নিবাণ। ইসরায়েলি সৈন্যদের মাঝে ঢুকে আত্মাহুতি দিলেন। হামাস বলছে এতে বহু সেনা নিহত বা আহত হয়েছে। আরেক যোদ্ধা স্নাইপারের গুলিতে মেরকাভা ট্যাঙ্কের একজন কমান্ডারকে নামিয়ে দেয়। যেন প্রতিটি গুলি ঘোষণা করছে, আমরা থামব না। ঘন্টার পর ঘন্টা চলতে থাকে যুদ্ধ। ইসরায়েলি হেলিকপ্টারগুলো আহত সেনাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও নজর রাখে হামাসের নজরদারি। যেন প্রতিটি মুহূর্তই ছিল পরিকল্পিত, প্রতিটি পদক্ষেপে ছিল প্রতিরোধের এক একটি অধ্যায়। ইসরায়েলি সেনারা বলছে সকাল 9টার দিকে সুড়ঙ্গ থেকে বের হয়ে এলো 15 থেকে 18 জন যোদ্ধা, মেশিনগান আর আরপিজি হাতে। প্রথম ধাক্কায় কিছু যোদ্ধা শিবিরে ঢুকে পড়ে, কফির ব্রিগেডের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে যায়। তাদের দাবি হামাসের উদ্দেশ্য ছিল সেনাদের অপহরণ। তবে বিমান হামলায় অন্তত 10 জন যোদ্ধা নিহত হয়, বাকিদের মধ্যে 8 জন আবার সুড়ঙ্গে ফিরে যায়।
ইসরায়েলি সেনাদের বক্তব্য, কেবল 3 জন সৈন্য আহত হয়েছে। ইসরায়েল আকাশ স্থল সমন্বিত প্রতিরোধ গড়ে তোলে। কফির ব্রিগেডের সেনারা ট্যাঙ্ক দিয়ে চারপাশ ঘিরে ফেলে। আকাশ থেকেও ফেলা হয় বোমা। পরে প্রকাশিত ভিডিওতে দেখা যায় 2 জন হামাস যোদ্ধার নিথর দেহ। আরেক ফুটেজে 74 জন সাজোয়া ব্রিগেডের ট্যাঙ্ক ধেয়ে যাচ্ছে এক রকেট হাতে যোদ্ধার দিকে। দাবির ভিন্নতা, সত্যের ধোঁয়াশা। হামাস বলছে, আমরা বহু সেনাকে শেষ করছি। ইসরায়েল বলছে, মাত্র 3 জন আহত। সংখ্যা আলাদা, দাবি আলাদা। কিন্তু বাস্তবের ছবি একটাই। খান ইউনিসের এই সকাল গাজা যুদ্ধের ইতিহাসে নতুন অধ্যায় হয়ে রইল। এ যেন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। সুড়ঙ্গ থেকে শুরু, আগুনের ঝড়, আত্মাহুতি আর রাঙা প্রতিরোধ। গাজার আকাশে ধোঁয়া উঠলেও স্পষ্ট হয়ে যায় একটাই সত্য, হামাস থেমে নেই, থামবেও না। একটি রাত, অন্ধকার আকাশ, আর সেই আকাশ ভেদ করে উঠে যাচ্ছে অগ্নিশিখার মতো এক দানব। নাম তার খোররামশার 5। এটি কি শুধুই একটি ক্ষেপণাস্ত্র, নাকি এটি এক নতুন অধ্যায়, যেখানে ইরান আর শুধু আঞ্চলিক খেলোয়াড় নয়, বরং বৈশ্বিক শক্তির মঞ্চে এক নতুন প্রতিদ্বন্দ্বী? সাম্প্রতিক দিনগুলোতে ইরানের এক শীর্ষ নেতা প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, এবার আর কেবল ইসরায়েল নয়, মিসাইল ছুটবে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে। এই কথার পরেই ওয়াশিংটনে শুরু হয়েছে গুঞ্জন, ভয় আর অস্থিরতা। কারণ খবর এসেছে, ইরান হয়তো তৈরি করছে তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM। গল্পের শুরু একটি ভিডিও থেকে। কয়েকদিন আগে অনলাইনে ছড়িয়ে পড়ে দৃশ্যটি। আকাশে উঠে যাচ্ছে এক বিশাল ক্ষেপণাস্ত্র। যদিও ফুটেজটি 2023 সালে খোররামশার তোলা পুরনো দৃশ্য, তবুও নতুন করে আলোড়ন তুলেছে বিশ্বে। কারণ এবার আলোচনা শুরু মিডিয়ার কল্পনা নয়, বরং প্রযুক্তির বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা এক সম্ভাব্য রূপান্তর। খোররামশার 5 নামটি এতদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু বিশেষজ্ঞদের দাবি এটি হতে পারে ইরানের প্রথম ICBM। এর পাল্লা বলা হচ্ছে প্রায় 12,000 কিলোমিটার, অর্থাৎ তেহরান থেকে ছুটে গিয়ে সরাসরি আঘাত হানতে পারবে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে। শুধু দূরত্ব নয়, গতিতেও রয়েছে বিস্ময়কর শক্তি। এর গতি বলা হচ্ছে ম্যাক 16, প্রায় ঘন্টায় 20,000 কিলোমিটার। এত গতি সাধারণত দেখা যায় কেবল উন্নত রাষ্ট্রগুলোর হাইপারসনিক অস্ত্রে। ইরান 2015 সালে ঘোষণা করেছিল তাদের ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটারের বেশি পাল্লার হবে না। যুক্তি ছিল স্পষ্ট, এটি শুধু প্রতিরক্ষা, আঞ্চলিক হুমকি মোকাবিলার জন্য যথেষ্ট। কিন্তু সময় বদলেছে। ইসরায়েলের আগ্রাসন, যুক্তরাষ্ট্রের অবিরাম চাপ, আঞ্চলিক অস্থিরতা, সব মিলিয়ে ইরান যেন তার পুরনো প্রতিশ্রুতি ছিঁড়ে ফেলছে। তবে শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, প্রযুক্তিগত দিক থেকেও এটি এক মহাকাব্যিক চ্যালেঞ্জ। একটি ক্ষেপণাস্ত্রকে মহাকাশের বাইরে পাঠানো, তারপর আবার বায়ুমণ্ডলে প্রবেশ করিয়ে সঠিক লক্ষ্যে আঘাত করা, এ যেন বিজ্ঞানের সবচেয়ে কঠিন সমীকরণ। আর ইরান যদি সত্যি এটি করে থাকে, তবে তা বিশ্ব রাজনীতির ভারসাম্য পাল্টে দিতে বাধ্য। শোনা যাচ্ছে খোররামশার 5 বহন করতে পারবে 2 টনের ওয়ারহেড, যা অনেক দেশের পারমাণবিক বা বাংকার ভেদি বোমার সমতুল্য। যদিও এখনো নিশ্চিত নয় এটি সত্যি 12,000 কিলোমিটার পারবে, নাকি 5,500 কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ। ক্ষেপণাস্ত্র বিজ্ঞানের নিয়ম বলছে, পাল্লা বাড়লে পেলোড কমে। তবু এর সামর্থ্য নিয়ে ইতোমধ্যেই পশ্চিমা দুনিয়ায় কাঁপন লেগে গেছে। এখানে মনে করিয়ে দেওয়া জরুরি, ইরান ইতিমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছে। জটিল গাইডেন্স সিস্টেম, প্রতিরোধী উপাদান, সবকিছুতে তারা প্রমাণ করেছে প্রযুক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে। ফলে খোররামশার 5 এর কথিত গতি ও পাল্লা যদিও কারো কাছে অবিশ্বাস্য মনে হয়, বাস্তবতায় তা অসম্ভব নয়। তেহরান এখনো সরকারি ঘোষণা দেয়নি, কিন্তু যখন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসেরজাদে সম্প্রতি বললেন, আমরা 2 টনের ওয়ারহেড হাইপারসনিক গতিতে পরীক্ষায় সফল হয়েছি, তখন অনেকে ফিস ফিস করে বললেন, একে তবে খোররামশার 5 এর ছায়া। গল্পটি রহস্যময়। হয়তো এটি কেবল গুজব, হয়তো সত্যিই শুরু হয়েছে এক নতুন যুগ। তবে এক জিনিস নিশ্চিত, এই নামের চারপাশে জন্ম নিয়েছে এক অদৃশ্য আতঙ্ক। আর আতঙ্ক মানেই শক্তি। ইরান সেই শক্তির মালিক হয়ে উঠছে, যাকে থামানো এত সহজ নয়। রাতের আধার নামলে এই গাজা উপত্যকার আকাশ কেঁপে ওঠে আগুনের আলোয়।
বিস্ফোরণ, গর্জন আর ধোঁয়ার ভেতর দিয়ে শোনা যায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতিশোধের গান, যেন মৃত্যুর ভেতর দিয়ে জন্ম নিচ্ছে নতুন প্রতিরোধের শক্তি। ধ্বংসস্তূপের ভেতর থেকেও লড়াই। ইসরায়েলের বিমান হামলায় খান ইউনিসের দক্ষিণাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবু থেমে নেই প্রতিরোধ। হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেড জানায় তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি ছাউনিতে অতর্কিত হামলা চালিয়েছে। মর্টার, ট্যাঙ্ক বিধ্বংসী গোলা, এমনকি হাতে তৈরি বিস্ফোরক দিয়েও তারা প্রতিরোধ গড়ে তুলছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড একটি ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যায় যৌথভাবে ইসরায়েলি একটি সাঁজোয়া যানকে বিধ্বস্ত করছে তারা। ছোট ছোট প্লাটুন, হাতে সীমিত অস্ত্র, তবুও ভয়ঙ্কর বার্তা দিচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীকে। প্রতিরোধের গল্পের আড়ালে গণহত্যার পরিসংখ্যান। যখন এসব প্রতিরোধের খবর আসে, তখনই ভেসে আসে ভয়াবহ এক বাস্তবতা। ইসরায়েলের সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দা তথ্যই জানাচ্ছে, গাজা উপত্যকায় হামলায় নিহত 6 ফিলিস্তিনের মধ্যে 5 জনই বেসামরিক মানুষ। এক যৌথ অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইসরায়েলের +972 ম্যাগাজিন এর হিব্রু ভাষার সহযোগী প্রকাশনা লোকাল কল ও প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান যৌথভাবে ওই অনুসন্ধান প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, এবছরের মে মাস পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর গোপন গোয়েন্দা তথ্য ভাণ্ডারে নাম পরিচয় সহ 8,900 জন হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ PIJ যোদ্ধাকে নিহত বা সম্ভাব্য নিহত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে অবরুদ্ধ উপত্যকায় এতদিনে নিহত হয়েছে প্রায় 53,000 মানুষ। গোপন নথি অনুযায়ী মাত্র 17% ছিলেন যোদ্ধা, বাকি 83%ই সাধারণ বেসামরিক মানুষ, শিশু, নারী, বৃদ্ধ। তুলনা টানা হচ্ছে সিরিয়া ও সুদানের গৃহযুদ্ধের সঙ্গে, কিন্তু গবেষকরা বলছেন সেখানকার গণহত্যার চেয়েও গাজায় মৃত্যু ভয়াবহ। গার্ডিয়ানের হাতে আসা নথি দেখায় মাত্র কয়েক মাসে ইসরায়েল যা করেছে তা ইতিহাসের ভয়ঙ্করতম গণহত্যাগুলোর একটিতে রূপ নিচ্ছে। চোখ বন্ধ করুন। ধ্বংস হয়ে যাওয়া খান ইউনিসের রাস্তায় ধুলো আর ধোঁয়া উঠছে। ভেঙে পড়া ঘরের ইটের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে ক্লান্ত, ক্ষুধার্ত কিছু তরুণ যোদ্ধা। তাদের কাঁধে মর্টার, হাতে IED। দূরে ইসরায়েলি ট্যাঙ্ক অগ্রসর হচ্ছে। হঠাৎ বজ্রের মতো শব্দে আকাশ কাঁপিয়ে ওঠে বিস্ফোরণ। ট্যাঙ্ক থেমে যায়। ধোঁয়ার আড়ালে শোনা যায় স্লোগান, প্রতিরোধের জয় হোক। এই দৃশ্যই আজকের গাজা, যেখানে মৃত্যুর ছায়া থেকেও প্রতিরোধের আগুন জ্বলছে। আল কাসাম ও আল কুদসের যোদ্ধারা বারবার প্রমাণ করছে যুদ্ধ শুধু অস্ত্রের নয়, বরং ইচ্ছা শক্তিরও। শত্রুর অত্যাধুনিক ট্যাঙ্ক, ড্রোন বা বিমান প্রতিরোধ করা সহজ নয়, তবুও প্রতিটি হামলার ভেতর দিয়ে তারা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে গাজা হার মানে না। একটি শিশু পৃথিবীতে চোখ মেলে, কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে কপালে বসে গেল এক অভিশাপ, গাদ্দার। হ্যাঁ, এটাই উত্তর কোরিয়া, এক দেশ যেখানে অপরাধ শুধু কাজ নয়, অপরাধ হলো চিন্তাও। এখানে নির্বাচন হয়, কিন্তু ভোট কেবল একটি, একই নাম, একই পরিবার, না দিলে কারাগার। সংসদও আছে, কিন্তু তার কাজ কেবল সিলমারা। এ যেন এক নাটক যেখানে চরিত্র বদলায় না, শুধু প্রজন্ম পাল্টায়। টেলিভিশনে মাত্র একটি চ্যানেল, সিনেমা নেই, ড্রামা নেই, গান নেই, শুধু প্রচার, শুধু বন্দনা। কারো চোখ যদি গোপনে দক্ষিণ কোরিয়ার কোনো ড্রামায় পড়ে যায়, তাহলে তার জীবন শেষ। এখানে স্কুল মানে ইতিহাস নয়, শিক্ষা নয়। এখানে স্কুল মানে মুখস্থ, কিম ইল সুং, কিম জং ইল, কিম জং উনের গল্প। এমনকি ভুল করলে তকমা, গাদ্দার। সবচেয়ে ভীতিকর আইন হলো 3 প্রজন্মের শাস্তি। একজন রাষ্ট্রবিরোধী হলে তার সন্তান, এমনকি নাতি নাতনিও শাস্তি পায়। অর্থাৎ অপরাধ জন্ম নেয় রক্তের ভেতরে। এখানে স্বাধীনতা নেই। কোন পোশাক পরবেন, কোন হেয়ারস্টাইল করবেন, কোন খাবার খাবেন, সব সরকার ঠিক করে দেয়। জিন্স, রং করা চুল, এমনকি হটডগ খাওয়াও নিষিদ্ধ। সাইকেল চালাতে হলে চাই রেজিস্ট্রেশন, চাই নম্বর প্লেট। ধর্ম এখানে শুধু প্রদর্শনী। গির্জা আছে, মসজিদ আছে, কিন্তু কেবল দেখানোর জন্য। যে মানুষ সত্যিকারের প্রার্থনা করবে, তার গন্তব্য শ্রম শিবির। আজ যখন পৃথিবী লিখছে 2025, নর্থ কোরিয়া লিখছে 113।
তাদের সময় শুরু হয়েছে কিম ইল সুং এর জন্ম থেকে। সময়, স্বাধীনতা, জীবন সবকিছু কেবল এক পরিবারকে ঘিরে। উত্তর কোরিয়ায় একটি অদ্ভুত ক্লাস সিস্টেম রয়েছে, যার নাম হলো সংগুন। জন্ম থেকেই এই সিস্টেম একজন মানুষের জীবন নির্ধারণ করে। এর তিনটি ভাগ: কোর, ওয়েভারিং এবং হোস্টাইল। কোর হলো কিম পরিবারের প্রতি সবচেয়ে অনুগত এবং তাদের সেরা চাকরি এবং সুযোগ সুবিধা দেয়া হয়। হোস্টাইল হলো সেই সব মানুষ যাদের পূর্বপুরুষরা সরকারের বিরুদ্ধে ছিল। এই শ্রেণীর মানুষদের কোনো সুযোগ সুবিধা দেয়া হয় না। উত্তর কোরিয়ার মানুষের জীবন সবসময় সরকারের কড়া নজরে থাকে। প্রতিটি অ্যাপার্টমেন্ট এবং বাড়িতে সরকারি গুপ্তচররা নজর রাখে, এমনকি আপনার চিন্তা করার জন্যও আপনাকে শাস্তি পেতে হতে পারে। অর্থাৎ যদি আপনি সরকারের বিরুদ্ধে কিছু ভাবেন এবং তা কোনোভাবে ফাঁস হয়ে যায়, তাহলে আপনি সরাসরি জেলে যাবেন। এই দেশ এক সিনেমা, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট লেখা এবং প্রতিটি শিশুর জন্ম যেন এক পূর্ব নির্ধারিত চরিত্র। কেউ শাসকের দাস, কেউ আজীবনের গাদ্দার। গাজায় তীব্র প্রতিরোধ, 4 ইসরায়েলি সৈন্য নিখোঁজ। গাজা উপত্যকা ভয়ঙ্কর সংঘর্ষ। হামাসের সঙ্গে 3টি তীব্র যুদ্ধে 4 জন ইসরায়েলি সৈন্য নিখোঁজ। পরিস্থিতি এতটাই গুরুতর যে ইসরায়েলি সেনারা খুঁজে বের করার জন্য হেলিকপ্টার পাঠিয়েছিল, কিন্তু হামাস তাদের জন্য নিয়ে আসলো এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। হামাসের অ্যাম্বুশে ফাঁদ। আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা তৎপর। নাইট ভিশন সরঞ্জাম দিয়ে তারা ইসরায়েলি বাহিনীর অবস্থান নজরে রেখেছিল। এরপর শুরু হয় পরিকল্পিত অ্যাম্বুশ। গাজার আল জৈতুন, সাবরাপাড়া এবং জাবালিয়া ক্যাম্পে হামাস তাদের সব শক্তি ব্যবহার করে। এমন প্রস্তুতি ও একযোগে হামলার কারণে ইসরায়েলি হেলিকপ্টারগুলো 6 বার গুলিবিদ্ধ হয়। প্রথম ঘটনার কয়েক মিনিটের মধ্যেই আরও 2টি গুরুতর ঘটনা ঘটে, আর এতে আরও সৈন্য আহত হয়। কুদস নিউজের খবরে বলা হয়েছে, আহত সৈন্যদের উদ্ধার করতে গিয়ে একটি দল সরাসরি হামাসের ফাঁদে পড়ে। হানিবল প্রোটোকল চালু। সংঘর্ষের তীব্রতা বাড়ায় ইসরায়েলি সেনারা বিতর্কিত হানিবল প্রোটোকল সক্রিয় করে। এই প্রোটোকল অনুযায়ী যদি সৈন্য ধরা পড়ার আশঙ্কা থাকে, এমনকি তাদের নিজস্ব জীবন হুমকির মুখে পড়লেও মারাত্মক শক্তি ব্যবহার করা যায়। যুদ্ধক্ষেত্রে এই সিদ্ধান্তের মাত্রা বোঝায় পরিস্থিতি কতটা উত্তপ্ত। হামাস ও আল কাসামের শক্তি। আল কাসাম ব্রিগেড প্রমাণ করল তারা শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষায় দক্ষ। হঠাৎ হামলা, অ্যাম্বুশ, রাতে কার্যকরী অস্ত্র সবই তাদের শক্তির সাক্ষ্য। একাধিক স্থানে ভারী সুরক্ষিত অবস্থানে হামলা চালিয়ে তারা ইসরায়েলি সেনাদের আটকে রাখতে সক্ষম হয়। সংঘর্ষের চিত্র। যুদ্ধক্ষেত্রের চারপাশে তীব্র গোলাবর্ষণ। ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন যোগ দিলেও হামাসের অ্যাম্বুশ ও ফাঁদ প্রতিটি প্রচেষ্টা বাধাগ্রস্ত করে। আল জৈতুন থেকে জাবালিয়া পর্যন্ত কামান, হেলিকপ্টার আক্রমণ সব মিলিয়ে এক সিনেমার মতো চিত্র। এদিকে আবু ওবাইদার সতর্কবার্তা মনে করিয়ে দেয়, গাজা শহরে প্রবেশ করলে আইডিএফকে ভারী মূল্য দিতে হবে। নিখোঁজ সৈন্যদের খবর এই সতর্কবার্তার বাস্তব প্রমাণ। হামাস এবং আল কাসামের একযোগী পরিকল্পনা ইসরায়েলের জন্য দুশ্চিন্তা। গাজার রাত এখন শুধু অন্ধকার নয়, যুদ্ধের ভয়ঙ্কর চিত্র। আকাশে হেলিকপ্টার, মাটিতে অ্যাম্বুশ, আর সামনে অপেক্ষা করছে চরম অজানা। এই সংঘর্ষ শুধু সৈন্যদের জন্য নয়, মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন সতর্কবার্তা। হামাস দেখিয়েছে তারা শুধু লড়াই জানে না, ভবিষ্যতের জন্য প্রস্তুত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে তাই নতুন গল্পের সূচনা। এই যুদ্ধ এখনো থেমে যায়নি, তবে একটি সত্য, হামাস এবং আল কাসামের শক্তি এবার সরাসরি ইসরায়েলের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গাজায় তীব্র প্রতিরোধ, 4 ইসরায়েলি সৈন্য নিখোঁজ। গাজা উপত্যকা ভয়ঙ্কর সংঘর্ষ। হামাসের সঙ্গে 3টি তীব্র যুদ্ধে 4 জন ইসরায়েলি সৈন্য নিখোঁজ। পরিস্থিতি এতটাই গুরুতর যে ইসরায়েলি সেনারা খুঁজে বের করার জন্য হেলিকপ্টার পাঠিয়েছিল, কিন্তু হামাস তাদের জন্য নিয়ে আসলো এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। হামাসের অ্যাম্বুশে ফাঁদ। আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা তৎপর। নাইট ভিশন সরঞ্জাম দিয়ে তারা ইসরায়েলি বাহিনীর অবস্থান নজরে রেখেছিল। এরপর শুরু হয় পরিকল্পিত অ্যাম্বুশ। গাজার আল জৈতুন, সাবরাপাড়া এবং জাবালিয়া ক্যাম্পে হামাস তাদের সব শক্তি ব্যবহার করে। এমন প্রস্তুতি ও একযোগে হামলার কারণে ইসরায়েলি হেলিকপ্টারগুলো 6 বার গুলিবিদ্ধ হয়।
প্রথম ঘটনার কয়েক মিনিটের মধ্যেই আরও দুটি গুরুতর ঘটনা ঘটে, আর এতে আরও সৈন্য আহত হয়। কুদস নিউজের খবরে বলা হয়েছে, আহত সৈন্যদের উদ্ধার করতে গিয়ে একটি দল সরাসরি হামাসের ফাঁদে পড়ে। হানিবল প্রোটোকল চালু। সংঘর্ষের তীব্রতা বাড়ায় ইসরায়েলি সেনারা বিতর্কিত হানিবল প্রোটোকল সক্রিয় করে। এই প্রোটোকল অনুযায়ী যদি সৈন্য ধরা পড়ার আশঙ্কা থাকে, এমনকি তাদের নিজস্ব জীবন হুমকির মুখে পড়লেও মারাত্মক শক্তি ব্যবহার করা যায়। যুদ্ধক্ষেত্রে এই সিদ্ধান্তের মাত্রা বোঝায় পরিস্থিতি কতটা উত্তপ্ত। হামাস ও আল কাসামের শক্তি। আল কাসাম ব্রিগেড প্রমাণ করলেও তারা শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষায় দক্ষ। হঠাৎ হামলা, অ্যাম্বুশ, রাতে কার্যকরী অস্ত্র সবই তাদের শক্তির সাক্ষ্য। একাধিক স্থানে ভারী সুরক্ষিত অবস্থানে হামলা চালিয়ে তারা ইসরায়েলি সেনাদের আটকে রাখতে সক্ষম হয়। সংঘর্ষের চিত্র। যুদ্ধক্ষেত্রের চারপাশে তীব্র গোলাবর্ষণ। ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন যোগ দিলেও হামাসের অ্যাম্বুশ ও ফাঁদ প্রতিটি প্রচেষ্টা বাধাগ্রস্ত করে। আল জৈতুন থেকে জাবালিয়া পর্যন্ত কামান, হেলিকপ্টার আক্রমণ, সব মিলিয়ে এক সিনেমার মতো চিত্র। এদিকে আবু ওবাইদার সতর্কবার্তা মনে করিয়ে দেয়, গাজা শহরে প্রবেশ করলে আইডিএফকে ভারী মূল্য দিতে হবে। নিখোঁজ সৈন্যদের খবর এই সতর্কবার্তার বাস্তব প্রমাণ। হামাস এবং আল কাসামের একযোগী পরিকল্পনা ইসরায়েলের জন্য দুশ্চিন্তা। গাজার রাত এখন শুধু অন্ধকার নয়, যুদ্ধের ভয়ঙ্কর চিত্র। আকাশে হেলিকপ্টার, মাটিতে অ্যাম্বুশ, আর সামনে অপেক্ষা করছে চরম অজানা। এই সংঘর্ষ শুধু সৈন্যদের জন্য নয়, মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন সতর্কবার্তা। হামাস দেখিয়েছে তারা শুধু লড়াই জানে না, ভবিষ্যতের জন্য প্রস্তুত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে তাই নতুন গল্পের সূচনা। এই যুদ্ধ এখনো থেমে যায়নি, তবে একটি সত্য, হামাস এবং আল কাসামের শক্তি এবার সরাসরি ইসরায়েলের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফিনিক্সের মতো ইরান, ধ্বংসস্তূপ থেকে নতুন উত্থান। আগুনে পুড়ে ধ্বংস হয়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় ফিনিক্স পাখি। আজ সেই উপমায় যেন ইরানের জন্য সবচেয়ে মানানসই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা কিংবা টমাহক মিসাইল যা অন্য দেশে মৃত্যুবার্তা বয়ে আনে, তা ইরানের জন্য যেন সামান্য আঁচড়। আর তাই ছায়ের স্তূপের মাঝে ইরান আবারও জেগে উঠছে আরও শক্তিশালী হয়ে। ভাঙা গড়ার প্রতিযোগিতা। গত জুনে ইসরায়েলি বিমান হামলায় কেঁপে উঠেছিল মুজদি সাইট। একের পর এক বিস্ফোরণে মাটিতে মিশে গিয়েছিল গবেষণা কেন্দ্র। স্যাটেলাইট ছবিতে ধরা পড়ে দিনরাত এক করে ক্রেন, বুলডোজার ব্যস্ত ভবন ভাঙতে, ধ্বংসাবশেষ সরাতে। যেন প্রতিযোগিতা চলছে মুহূর্তে সবকিছু মুছে ফেলার। তবে এ শুধু ভাঙা ভবন সরানো নয়, বরং এক গোপন ইতিহাস লুকিয়ে ফেলার চেষ্টাও বটে। ইরানের গোপন রহস্য। ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বলছে, এ তাড়াহুড়োর আসল কারণ সম্ভবত গবেষণার চিহ্ন মুছে ফেলা। তাদের ধারণা, ওই গবেষণা সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত হতে পারে। প্রতিষ্ঠানটির প্রধান ডেভিড অলব্রাইট বলেন, ইরান চাইছে সবকিছু নতুন করে শুরু করতে। কিন্তু ইরান বারবার বলছে তাদের কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে, বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য। জাতিসংঘে ইরানের মিশন এই অভিযোগে কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক চাপ ও দ্বন্দ্ব। ইসরায়েলি হামলা ও মার্কিন আঘাতের পর থেকে আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রম বন্ধ। আইএইএ প্রধান রাফায়েল গ্রসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান আইনের দিক থেকে বাধ্য, পরিদর্শকদের ঢুকতে দিতে হবে। তিনি দাবি করেছেন, শুধু ফর্দু, নাতানজ বা ইস্পাহান নয়, সব স্থাপনায় ঢুকতে হবে। অন্যদিকে ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি 2015 সালের চুক্তি অনুযায়ী জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা আবার চালু করার প্রস্তুতি নিচ্ছে। কারণ ইরানের কাছে 400 কিলোগ্রামের বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে, যার বিশুদ্ধতা প্রায় অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছে গেছে। গোপন প্রকল্পের ছায়া। আইএইএ বলছে, মুজদি সাইটের যোগসূত্র ছিল আমাদ প্ল্যান্টের সঙ্গে। ধারণা করা হয় এটি এক গোপন প্রকল্প যা 2003 সালে শেষ হয়। ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর একটি যুক্ত ছিল অ্যাপ্লাইড ফিজিক্স ইনস্টিটিউটের সঙ্গে, আরেকটি শাহিদ কারিনী গ্রুপের সঙ্গে, যারা ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক প্রকল্পে জড়িত বলে দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার আওতায়। সব মিলিয়ে একদিকে ধ্বংসস্তূপ সরানোর দৌড়ঝাঁপ, অন্যদিকে আন্তর্জাতিক চাপ ও কূটনীতির দাবা। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই গোপনে পারমাণবিক বোমার পথে হাঁটছে, নাকি নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই করছে?
যাই হোক, নিশ্চিত একটি বিষয় আছে, প্রতিটি হামলার পর ইরান আরও দৃঢ় হয়ে উঠছে। ধ্বংসের ভেতর দিয়েই তারা যেন নতুন করে জন্ম নিচ্ছে, এক ফিনিক্সের মতো। আর বিশ্ব দেখছে কোনো মিসাইল, কোনো বোমাই ইরানের অগ্নিশক্তিকে নিভিয়ে দিতে পারছে না।